নমস্কার, আপনি শুনছেন নোটে গাছতলার গল্প, মজার একমাত্র ঠিকানা। আমাদের আজকের পরিবেশনায় হাসির রাজা শিবরাম চক্রবর্তীর গল্প পরোপকারের বিপদ। আজ আমার সঙ্গে নিরঞ্জনের চরিত্রে রয়েছে শ্রীমন্ত চক্রবর্তী। গল্পের ধ্বনি পরিকল্পনা, সম্পাদনা এবং সমগ্র পরিচালনা আমি প্রীতম গাঙ্গুলি। গল্পের পোস্টার ডিজাইন অঞ্জন মহান্তি। শুরু হচ্ছে আজকের গল্প পরোপকারের বিপদ। আমার বন্ধু নিরঞ্জন ছোটবেলা থেকেই বিশ্বহিতৈষী, ইংরেজিতে যাকে বলে ফিল্যান্থ্রপিস্ট। একসঙ্গে স্কুলে পড়তে ওর ফিল্যান্থ্রপিজমের অনেক ধাক্কা আমাদের সইতে হয়েছে। নানা সুযোগে দুর্যোগে আমাদের হিত করবেই একেবারে বদ্ধপরিকর। আমরাও কিছুতেই দেব না ওকে হিত করতে। অবশেষে অনেক ধস্তাধস্তি করে অনেক কষ্টে হয়তো ওর হিতৈষিতার হাত থেকে আত্মরক্ষা করতে পেরেছি। হয়তো ফুটবল ম্যাচ জিতেছি। সামনে এক ঝুড়ি লেমনেড, দারুণ তেষ্টাও এদিকে। কিন্তু নিরঞ্জন কিছুতেই দেবে না জল খেতে। বলেছে, এত পরিশ্রমের পর জল খেলে হার্ট ফেল করবে। আমরা বলেছি করে করুক, তোমার তাতে কি? আহা, মারা যাবে যে। জল না খেলেও যে মারা যাব, দেখছো না? সে গম্ভীর মুখে উত্তর দিয়েছে। সেই ভালো। তখন ইচ্ছে হয়েছে আর একবার ম্যাচ খেলতে শুরু করি, নিরঞ্জনকে এই ফুটবল বানিয়ে, কিংবা ওকে ক্রিকেটের বল ভেবে নিয়ে লেমনেডের বোতলগুলোকে ব্যাটের মতো ব্যবহার করা যাক। পরের উপকার করবার বাতিকে নিজের উপকারের দিকটা দেখতেই পেত না বুঝি। এক দারুণ গ্রীষ্মের শনিবারের হাফ স্কুলের পর মাঠের ধারে দিয়ে বাড়ি ফিরছি। নিরঞ্জন বলে উঠল, দেখছো হিরণাক্ষ, দেখতে পাচ্ছ? কি আবার দেখবো? সামনে ধু ধু করছে মাঠ, একটা রাখাল গরু চড়াচ্ছে, দু একটা কাকচিল এদিকে ওদিকে উড়ছে হয়তো। এছাড়া আর কোনো দ্রষ্টব্য পৃথিবীতে দেখতে পেলাম না। ভালো করে আকাশটা লক্ষ্য করে নিয়ে বললাম, হ্যাঁ দেখেছি, এক ফোঁটাও মেঘ নেই কোথাও। শিগগির যে বৃষ্টি নামবে সে ভরসা করি না। ধুত্তর মেঘ! আমি কি মেঘ দেখতে বলেছি নাকি তোমায়? ওই যে রাখালটা গরু চড়াচ্ছে, দেখছো না? অনেকক্ষণ থেকেই দেখছি। কি হয়েছে তাতে? গরুদের কোনো অপকার করছে নাকি? নিশ্চয়ই। এই দুপুর রোদে ঘুরলে বেচারাদের মাথা ধরবে না? না, গরু বলে মাথায় নেই ওদের? মানুষ নয় ওরা? বাড়ি নিয়ে যাক, বলে আসি রাখালটাকে। সকালে বিকেলে একটু আধটু হাওয়া খাওয়ালে কি হয় না? সেই হলো কে বেড়ানোর সময়। এই কাঠফাটা রোদ্দুরে এখন এ কি? কিন্তু রাখাল বাড়ি ফিরতে রাজি হয় না। গরুদের অপকার করতে সে বদ্ধপরিকর। নিরঞ্জন হতাশ হয়ে ফিরে হাহুতাশ করে। দেখছো হিরণাক্ষ, বেটা নিজেও হয়তো মারা যাবে এই গরমে। কিন্তু দুনিয়ার লোকগুলোই না এই রকম। পরের অপকারের সুযোগ পেলে আর কিচ্ছু চায় না। পরের অপকারের জন্য নিজের প্রাণ দিতেও প্রস্তুত। যখন শুনলাম সেই নিরঞ্জন বড় লোকের মেয়ে বিয়ে করে শ্বশুরের টাকায় ব্যারিস্টারি পড়তে বিলেতে যাচ্ছে, তখন আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। যাক, এতদিনে তাহলে ও নিজেকে পর বিবেচনা করতে পেরেছে। তা না হলে নিজেকে ব্যারিস্টারি পড়াতে বিলেতে পাঠাচ্ছে কি করে? নিজেকে পর না ভাবতে পারলে নিজের প্রতি এতখানি পরোপকার করা কি নিরঞ্জনের পক্ষে সম্ভব? যাই হোক, অকস্মাৎ একদিন নিরঞ্জন আমার বাড়ি এসে হাজির। হিরণাক্ষ! বোধ হয় বিলেত যাবার আগে বন্ধুদের কাছে বিদায় নিতেই বেরিয়েছিল। অভিমান ভরে বললাম, এই যে চুপি চুপি বিয়েটা সারলে একবার খবরও দিলে না বন্ধুদের? জানি জানি জানি, আমাদের ভালোর জন্যই খবর দাওনি। অনেক কিছু ভালো মন্দ খেয়ে পাছে কলেরা ধরে, সেই কারণেই জানামনি কাউকে, বুঝতে পারছি। কিন্তু না হয় নাই খেতাম আমরা, কেবল বিয়েটাই দেখতাম। বউ দেখলে কানা হয়ে যেতাম না তো? কি যে বলো তুমি! বিয়েই হলো না তো বিয়ের নেমন্তন্ন। নিজের উপকার করব তুমি তাই ভেবেছো আমাকে? পাগল!
ভাবছি তোতলাদের জন্য একটা স্কুল খুলবো। মুখ বধিরদের বিদ্যালয় আছে, কিন্তু তোতলাদের তো নেই। অথচ কি পসিবিলিটি না আছে তোতলাদের। আমি অবাক হবার চেষ্টা করি। তাই কিরকম? জানো প্রসিদ্ধ বাগ্যী ডিমোস্থেনিস আসলে কে ছিলেন? একজন তোতলা মাত্র। মুখে মার্বেলের গুলি রাখার প্র্যাকটিস করে করে তোতলামি সারিয়ে ফেললেন। অবশেষে এত বড় বক্তা হলেন যে অমন বক্তা পৃথিবীতে আর কখনো হয়নি। সেই মার্বেলের গুলির কল্যাণে কিংবা তোতলা ছিলেন বলেই হলো তা অবশ্য বলতে পারি না। বোধ হয় ওই দুটোর জন্যই। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আমিও স্থির করেছি বাংলাদেশে সব তোতলাদের ডিমোস্থেনিস তৈরি করব। নিরঞ্জন খুব উৎসাহিত হয়ে উঠল। তোতলা তো তারা আছেই, এখন শুধু দরকার মার্বেলের গুলির। তাহলেই ডিমোস্থেনিস হওয়ার আর বাকি কি রইল? আমি সভয়ে বললাম, কিন্তু ডিমোস্থেনিস কি খুব প্রয়োজন আছে এদেশে? নেই, আবার বক্তার অভাবেই এই দেশের এই দুর্গতি। সে যেন জ্বলে উঠল। লোককে কাজে প্রেরণা দিতে বক্তা চাই, আগে শত সহস্র বক্তা চাই। তা না হলে এই ঘুমন্ত দেশ আর জাগবে না। কেন, বক্তৃতা ভালো লাগে না তোমার? হ্যাঁ, থামলে ভারী ভালো লেগে যায় হঠাৎ। কিন্তু যখন চলতে থাকে তখন মনে হয় কালারাই পৃথিবীতে সুখী। আমার কথায় কান না দিয়ে নিরঞ্জন বলে চলল, তাহলেই দেখো, দেশের জন্য চাই বক্তা, আর বক্তার জন্য চাই তোতলা। কেননা ডিমোস্থেনিসের মতো বক্তা কেবল তোতলাদের পক্ষেই হওয়া সম্ভব, যেহেতু ডিমোস্থেনিস নিজে একজন তোতলা ছিলেন। অতএব ভেবে দেখো, তোতলারাই হলো আমাদের ভাবি আশা ভরসা, আমাদের দেশের ভবিষ্যৎ। যেমন করে ও আমার আস্তিন চেপে ধরলো, তাতে বাধ্য হয়ে জামা বাঁচাতে আমাকে সায় দিতে হলো। তোতলাদের একটা স্কুল খুলবো, সবই ঠিক। বিস্তর তোতলাকে রাজিও করিয়েছি, কেবল একটা পছন্দসই নামের অভাবে স্কুলটা খুলতে পারছি না। একটা নামকরণ করে দাও না তুমি, সেই জন্যই তো এলাম তোমার কাছে। কেন, নাম তো পড়েই আছে, নিঃস্ব ভারতী। চমৎকার। ভারতী মানে বাক্য, যাদের নিঃস্ব কিনা থেকেও নেই তারাই হলো গিয়ে নিঃস্ব ভারতী। ও নাম দেওয়া চলবে না, কারণ রবি ঠাকুর তখন ভাববেন বিশ্বভারতী থেকে নামটা চুরি করেছি। তবে একটা ইংরেজি নাম দাও, স্যানিটোরিয়াম ফর ফ্ল্যাটারিং টাংস। বেশ হবে, হ্যাঁ। কিন্তু বড় লম্বা হলো যে। তা তো হলোই। যেদিন দেখবে তোমার ছাত্ররা তাদের স্কুলের পুরো নামটা শটান উচ্চারণ করতে পারছে, কোথাও আটকাচ্ছে না, সেই দিনই বুঝবে তারা পাস হয়ে গেছে। তখন তারা সেলাম ঠুকে বিদায় নিতে পারে। নামকে নাম, কোশ্চেন পেপারকে কোশ্চেন পেপার। হ্যাঁ, ঠিক বলেছ, এই নামটাই থাকলো। আসি আসি, হ্যাঁ আসি। বলে নিরঞ্জন আর দ্বিতীয় বাক্য ব্যয় না করে বেরিয়ে পড়ল সবেগে। সম্ভবত সেই মুহূর্তেই তার স্কুল খোলার সুমতলবে। মহা সমারোহে এবং মহা শোরগোল করে নিরঞ্জনের স্কুল চলছে। অনেক দিন এবং অনেক ধার থেকেই খবরটা কানে আসছিল। মাঝে মাঝে অদম্য ইচ্ছেও হতো একবার দেখে আসি ওর স্কুলটা, কিন্তু সময় পাচ্ছিলাম না মোটেই। অবশেষে গত গুড ফ্রাইডের ছুটিটা সামনে পেতেই ভাবলাম, না, এবার দেখতেই হবে ওর স্কুলটা। এ সুযোগ আর হাতছাড়া নয়। নিরঞ্জন ওদিকে দেশের এবং দশের উপকার করে মরছে, আর আমি ওর কাছে গিয়ে ওকে একটু উৎসাহ দেব, এইটুকু সময়ও হবে না আমার। ঠিক আমাকে মার্বেলের গুলির কল্যাণে নিশ্চয়ই অনেকের তোতলামি সেরেছে এতদিনে। তাছাড়া আনুষঙ্গিকভাবে আরো অনেক উপকার, যেমন দাঁত শক্ত, মুখের হাঁ বড়, এসবও নিশ্চয়ই হয়েছে। এবং ডিমোস্থেনিস হবার পথেও অনেকটা এগিয়েছে ছাত্ররা। অন্তত ডিম পর্যন্ত তো এগিয়েছেই। এবং যে রকম কোষে তা দিচ্ছে নিরঞ্জন, তাতে স্থিনিসেরও আর বেশি দেরি নেই, হয়ে এলো বলে। ঠিকানার কাছাকাছি পৌঁছতেই বিপর্যয় রকমের কলরব কানে এসে আঘাত করল। সেই কোলাহল অনুসরণ করে স্যানিটোরিয়াম ফর ফ্ল্যাটারিং টাং খুঁজে বের করা কঠিন হলো না। বিচিত্র স্বরসাধনার দ্বারা স্কুলটা প্রতি মুহূর্তেই যেন প্রমাণ করতে উদ্যত যে ওটা মুখ বধিরদের বিদ্যালয় নয়।
কিন্তু আমার মনে হলো তাই হলেই ভালো ছিল, বরং ওদের কষ্ট লাঘব আর আমাদের কানের আত্মরক্ষার পক্ষে। আমাকে দেখেই কয়েকটি ছেলে ছুটে এলো। কাকে চান? দ্বিতীয়টি তাকে বাধা দিয়ে বলতে গেল, মা 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 কিন্তু মা মার বেশি আর কিছুই তার মুখ দিয়ে বেরোলো না। তখন প্রথম ছাত্রটি দ্বিতীয়ের বাক্য সম্পূর্ণ করলো। মাস্টার বাবা বাবা আমি বললাম, বাবা। কাকাকে মামাকে কি বাবাকে কাউকে আমি চাই না। নিরঞ্জন আছে? ছেলেরা পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। সে কি, নিরঞ্জনকে এরা চেনে না? এদের প্রতিষ্ঠাতা নিরঞ্জন, তাকেই চেনে না? নাকি যার যার নাম উচ্চারণ সীমার বাইরে তাকে না চেনাই এরা নিরাপদ মনে করেছে? একজন আধা বয়সী ভদ্রলোক যাচ্ছিলেন ওইখান দিয়ে। মনে হলো এই স্কুলেরই ক্লার্ক। তাকে ডেকে নিরঞ্জনের খবর জিজ্ঞাসা করতে তিনি বললেন, ও মাস্টার বাবু, ব্যাস এই পর্যন্তই তিনি বললেন। বাকিটা হাতের ইশারা দিয়ে জানালেন যে তিনি ওপরে আছেন। এই ভদ্রলোক তোতলা নাকি? নিরঞ্জন! আমাকে দেখেই নিরঞ্জন চেয়ার থেকে লাফিয়ে উঠল। এই যে অনেকদিন পরে যে, খবর ভালো তো? হ্যাঁ, নিরঞ্জনও তোতলা হয়ে গেল নাকি? নাকি ঠাট্টা করছে আমার সঙ্গে? বললাম, তা মন্দ কি, কিন্তু তোমার খবর তো ভালো মনে হচ্ছে না। তোতলামি প্র্যাকটিস করছো কবে থেকে? প্র্যাকটিস করবো কেন? তোতলামি আবার কেউ প্র্যাকটিস করে নাকি? তবে তোতলামিতে প্রমোশন পেয়েছো বলো? ভাই হিরো বলতে বলতে নিরঞ্জনের দম আটকে যাওয়ার জোগাড় হলো। আমি তাড়াতাড়ি বললাম, হিরণ্যাক্ষ বলতে যদি তোমার কষ্ট হয়, না হয় তুমি আমাকে হিরণ্যকশিপুই বলো। কশিপুর মধ্যে দ্বিতীয় ভাগ নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে নিরঞ্জন বলল, ভাই হিরণ্যকশিপু, আমার এই শ্যানা টো 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 এবার ওর চোখ কপালে উঠলো দেখে আমি ভয় খেয়ে গেলাম। স্কুলের লম্বা নামটা সংক্ষিপ্ত এবং সহজ করার অভিপ্রায়ে বললাম, বাবারে, হ্যাঁ বুঝেছি বুঝেছি, তোমার ওই স্যানাটোজেন। তারপর নিরঞ্জন রীতিমতো চটে গেল। স্যানাটোজেন? আমার স্কুল হলো গিয়ে স্যানাটোজেন। স্যানাটোজেন তো ওষুধ। আহা, ধরোই না কেন, তোমার স্কুলও তো একটা ওষুধ বিশেষ। তোতলামি সারানোর একটা ওষুধ নয় কি? অতঃপর নিরঞ্জন খুশি হয়ে একটু হাসলো। ভরসা পেয়ে জিজ্ঞাসা করলাম, তা তোমার ছাত্ররা কতদূর ডিমোস্থেনিস হলো? ডিম হলো। বাহ, অর্ধেক যখন হয়েছে তখন পুরো হতে আর বাকি কি? আমি ওকে উৎসাহ দিলাম। নিরঞ্জন বিষণ্ণভাবে ঘাড় নাড়ে। আর হবে না। মার্বেল মুখেই রাখতে পারে না তো কি করে হবে? মুখে রাখতে পারে না কেন? সব গিলে ফেলে তো। গিলে ফেলে? ও বাবা, তাহলে আর তোতলামি সারবে কি করে? সত্যিই তো। তা তুমি নিজেরটা সারিয়ে ফেলো, বুঝলে? রোগের গোড়াতেই চিকিৎসা হওয়া দরকার, দেরি করা ভালো না। হতাশ ভাবে মাথা নেড়ে নিরঞ্জন জবাব দেয়, আমার যে ডিসপেসিয়া আছে, হজম করতে পারবো কেন? ডিসপেপসিয়া থাকলে তোতলামি সারে না বুঝি? তা কেন? আমিও গিলে ফেলি তো। হ্যাঁ, আমি স্তম্ভিত হয়ে গেলাম। নিরঞ্জন বলল, আমার কি আর পাথর হজম করবার বয়স আছে? তাই তো, ভারী মুশকিল তো। তোমার চলছে কি করে? ছেলেরা বেতন দেয় তো নিয়ম মতো? সব ফ্রিজে অনেক সাদাসাদি করে আনতে হয়েছে। তবে তোমার চলছে কি করে? কেন? মার্বেল বেচে বটে। হ্যাঁ, এক একজন 10টা 12টা করে খায় রোজ। ওগুলো মুখে রাখা ভারী শক্ত। বিস্ময়ে অনেকক্ষণ আমি হতবাক হয়ে রইলাম। তারপর আমার মুখ দিয়ে কেবল বেরুলো, বলো কি? আরে এই রে, না 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 না। যেমনি না নিজের কণ্ঠস্বর কানে যাওয়া, অমনি আমার আত্মা পুরুষ চমকে উঠল। হ্যাঁ, আমিও তো তোতলা হয়ে গেলাম নাকি? আর এক মুহূর্ত
এই মারাত্মক জায়গায় নয়। 3 লাফে সিঁড়ি টপকে ঊর্ধ্বশ্বাসে বেরিয়ে পড়লাম সদর রাস্তায়। নোটে গাছতলার গল্পে আজ শুনছিলেন শিবরাম চক্রবর্তীর গল্প পরোপকারের বিপদ। আপনি কখনো পরোপকার করতে গিয়ে বিপদে পড়েছেন? জানাতে পারেন কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। খুব শিগগির ফিরে আসবো আরো মজার মজার গল্প নিয়ে। খুব ভালো থাকুন, হাসতে থাকুন, শুনতে থাকুন নোটে গাছতলার গল্প। আজকের মতো বিদায় বন্ধু, নমস্কার।